শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল। তাদের দেয়া প্রতিবেদনে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কিভাবে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের নামিয়ে দিয়েছিল তার বিবরণ উঠে এসেছে এই প্রতিবেদনে। জাতিসংঘের প্রতিবেদন এবং আন্তর্জাতিক কূটনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করতে চাই। তাই আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি 1400 প্রাণের দায় ও বাংলাদেশ। সেই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য স্টুডিওতে রয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ, রয়েছেন অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। রাহিদ এজাজ, আপনার প্রতিবেদনটি আমরা পড়ছিলাম। শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ, এই শিরোনামে প্রতিবেদনটি গত পরশু প্রকাশিত হয়েছে এবং 114 পৃষ্ঠার যে প্রতিবেদন প্রকাশ করেছেন তথ্যানুসন্ধান দল, সেই প্রতিবেদনের ভিত্তিতেই করা হয়েছে। সেখানে একটা বিষয় আমি দেখলাম যে প্রতিবেদনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্যকে উদ্ধৃত করা বলা হয়েছে যে এর পরদিন অনুষ্ঠিত এক বৈঠকে তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষভাবে বিক্ষোভের মূল হোতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেফতার, হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখারও একটা নির্দেশ দেওয়া হয়েছে। যে প্রতিবেদনে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে। মূলত জাতিসংঘের যে প্রতিবেদন সেখানে কি কি বিষয় উঠে এসেছে এবং এই কোন প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়েছে সেখানে? ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটা বলছিলেন যে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে কাজটা করেছে, তারা মূলত কোন প্রেক্ষাপটে জুলাই অগস্টের অভ্যুত্থানটা ঘটেছিল, একটা শান্তিপূর্ণ আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন যেটা মূলত ছাত্ররা শুরু করেছিল, কোটা সংস্কার বিরোধী আন্দোলন, এবং তাতে দেখেছি আপনার জুলাইয়ের মাঝামাঝি পর্ব থেকে শুরু করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো জয়েন করে আস্তে আস্তে আপামর জনসাধারণ সেটাতে যোগ দেয়। তো একটা শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে সংক্ষুব্ধ বিক্ষোভ এবং সেখান থেকে অভ্যুত্থান এবং একটা স্বৈরাচারী সরকার ব্যবস্থা তার ভিত কাঁপিয়ে, এবং শুধু ভিত কাঁপিয়ে দেয়নি, যিনি সরকারের প্রধান ছিলেন তাকে দেশ ছাড়তে বাধ্য। তো ওই কনটেক্সটটা তারা বলেছেন এবং তারা ঘটনা প্রবাহগুলো ব্যাখ্যা করেছেন কি কি ঘটনাগুলো ঘটেছিল। ধরা যাক, আমরা জানি যেটা নিয়ে তখনকার সরকার চরম নৃশংসতা চালানোর পাশাপাশি শুধু তো স্থলপথে বা মাটিতে না, হেলিকপ্টারও ব্যবহার করেছিল, যেটা বারবার সেটা তারা প্রত্যাখ্যান করেছে। নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, আমরা যখন কাজ করি এক পর্যায়ে এসে তারা কিন্তু সরকার থেকে এরকম নির্দেশনা অনেকটা চোখ রাঙানি ছিল যে এটা আন্দোলনকারী বলবেন না, বিক্ষোভকারী বলবেন না, বলুন দুষ্কৃতিকারী। নিশ্চয়ই আপনার মনে আছে, ডিকটেট করছিলেন আমরা কি বলবো বা কি বলবো না। তারপর আবু সাঈদের মৃত্যু, যেই মৃত্যু আজকে সারা বিশ্বে একটা আন্দোলনের প্রতীক হয়ে গেছে, স্বাধীনতার প্রতীক হয়ে গেছে। তো আবু সাঈদের মৃত্যু ঘটনাটা ফরেনসিক এবং নানান অ্যানালিসিস তারা তুলে ধরেছে এ ধরনের, অর্থাৎ কনটেক্সটটা কি ঘটেছিল এবং উত্তরণের পথটা কি, পুরো বিষয়টা এখানে রিফ্লেক্টেড হয়েছে। এবং আপনি যে কথাটা বলছিলেন, যে রিপোর্টগুলো সবাই আমরা করেছি, সেখানে পরিষ্কার করে বলেছিলেন যে সরকার প্রধান শেখ হাসিনা, এবং এই ধরনের রিপোর্টের নাম উল্লেখ করা থাকে না ব্যক্তি, প্রধানমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি তত্ত্বাবধানে ক্ষমতাসীন দল, তার অঙ্গ সংগঠন, সেটা পুলিশ, আধা সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, এনটিএমসি, সবাইকে যুক্ত করে যে নৃশংসতা চালিয়েছিল, মানবতা বিরোধী নানান ধরনের অপরাধ করেছিল, সেটার টোটাল রিফ্লেকশনটা এখানটা আছে। পাশাপাশি আপনার নিশ্চয় মনে থাকার কথা, এই রিপোর্টটা 5 জুলাই থেকে আপনার 1 জুলাই থেকে 5 অগস্ট নয়, 15 অগস্ট পর্যন্ত, অর্থাৎ 6 থেকে 15 অগস্ট পর্যন্ত যে ঘটনা প্রবাহ ঘটেছে, ওই ঘটনাগুলোর বর্ণনাও কিন্তু এখানে আছে। অর্থাৎ তারপরে পরে কি আছে, দেখবেন হয়তো আমরা একটা সাইড স্টোরি করেছি যে ওই 10 দিনের ঘটনা প্রবাহ আমরা যদি বিশ্লেষণ করি, বিশেষ করে গ্রেপ্তার, আটক এবং প্রবণতাগুলো, অর্থাৎ গণগ্রেপ্তার। ধরেন শেখ হাসিনার শাসনের একটা বড় টুল ছিল ঢালাওভাবে অ্যারেস্ট করে ফেলা, অর্থাৎ বিরোধীদের কণ্ঠরোধ করতে, সেটা বিএনপি হোক, যে কোনো দলের হোক, সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, নাম ন জানা মানুষকে আপনার গণগ্রেপ্তার করেছে, তাদের জীবন জীবিকাকে প্রশ্নবিদ্ধ করেছে, আয়নাঘরের মতো জায়গায় নিয়ে গুম করে ফেলা হয়েছে। তো ওই জিনিসগুলোর রিফ্লেকশন আছে এবং রিপোর্টের একটা পার্টে বলা হয়েছে এক ধরনের টেন্ডেন্সি কিন্তু রয়ে গেছে, যেই পরিমাণ আপনার গণগ্রেফতার হয়েছে এবং
আমি কিন্তু মোর অর লেস জানি যে কমান্ডারের কারা ছিলেন, কারা যুক্ত ছিলেন, পালিয়ে গেছেন। তো সেইগুলো না করে আপনি আগের কিছু প্রবণতা কিন্তু রয়ে গেছে, যেটা খুবই ডিস্টার্বিং। সেই বিষয়টাও এই রিপোর্টে উঠে এসেছে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে। আবারও আসছি প্রফেসর শাহিদুজ্জামান, আপনার কাছে একই বিষয় একটু জানতে চাই। জাতিসংঘের এই প্রতিবেদন নিয়ে আপনার বিশ্লেষণটা কি? আপনি তো নিশ্চয়ই দেখেছেন গত পরশু প্রকাশিত হওয়া, এবং বিচার কাজকে ত্বরান্বিত করতে হলে জাতিসংঘের এই প্রতিবেদন আসলে কতখানি গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। এখানে যে বিষয়টা একজন আন্তর্জাতিক সম্পর্কের বিশারদ হিসাবে আমার তুলে ধরা অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে যে এই রিপোর্টটার কারণে সবচেয়ে বেশি এক্সপোজড হয়েছে এবং কূটনৈতিকভাবে খুবই একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে যে দেশটি, তা হচ্ছে ভারত। ভারত কিন্তু গত 6 মাস ধরে এই সরকার আসার পর বারবার আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যুক্তি ছিল যে এই সরকারটার কোনো বৈধতা নেই, একটা গণতান্ত্রিক ইলেক্টেড সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং শেখ হাসিনার পক্ষ নিয়ে ভারত কূটনৈতিক বিশ্বে বারবার এটাই প্রচার করে এসছে যে তিনি বৈধ প্রধানমন্ত্রী, তিনি রিজাইনও করেননি। এরকম পরিস্থিতিতে ভারত এই যে আগেকার সরকারের সমস্ত কার্যকলাপকে বৈধতা দিয়ে এবং তার যে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দোষ খুঁজে পায়নি, এবং কূটনৈতিক মাধ্যমে বিভিন্ন ফোরামে, এমনকি ভারতের নিজস্ব যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, সেই সব ক্ষেত্রেও ভারত কিন্তু বারংবার তুলে ধরেছে যে ডক্টর ইউনূসের সরকারের কোনো বৈধতা নাই এবং আগেকার সরকার অত্যন্ত যোগ্যভাবে দেশ চালিয়েছে। এগুলো কথা কেন ভারত বলেছে? কেননা এগুলো বলার ফলে ভারত যেসব চুক্তিগুলো চাপিয়ে দিয়েছিল বাংলাদেশের উপর, এবং আগেকার সরকার যেসব স্পর্শকাতর বিষয়ে ভারতকে গোপন চুক্তি করেছে, স্পেশালি সামরিক ক্ষেত্রে, কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে, এমনকি বাণিজ্যের ক্ষেত্রে, প্রত্যেকটা চুক্তিই কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে তদন্তের মাধ্যমে ধরা পড়েছে। এমনকি বাইল্যাটারাল যে সম্পর্ক রয়েছে ভারতের, সেখানে ভারত নিজেকে সবসময় প্রচার করেছে আদর্শবাদী এবং গণতন্ত্র মনা দেশ হিসাবে। পুরো বিষয়টা এখন নগ্নভাবে ভারতের এক্সপোজড হয়ে গিয়েছে, যে বিষয়টা আমরা রিয়েলি সরাসরি অনুধাবন করতে পারছি না। এর ফলে কি হচ্ছে, যেহেতু ভারত এখন ইন্টারন্যাশনালি এক্সপোজড, যে তারা এই গত 6 মাস ধরে আগেকার সরকারকে যেভাবে ডিফেন্ড করেছে তার সম্পূর্ণটাই একটা মিথ্যাচার। এখন তো ভারত আর বলতে পারছে না যে ইউএন রিপোর্ট মিথ্যা। এখন তো ভারতের পক্ষে খুব এম্বারাসিং হয়ে গিয়েছে এটা তুলে ধরা যে জাতিসংঘের অনুসন্ধান এবং তাৎপর্যগুলো, পরিণতিগুলো এই গ্রহণযোগ্য নয়। এই যুক্তিটা ভারতের পক্ষে তুলে ধরা, সরকারের পক্ষে, মোদির পক্ষে তুলে ধরা অনেক কঠিন। এবং সেই কারণে ভারত যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, এর ফলে কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে এখন কতগুলো অবস্থান, যেগুলো অনেক আগেই নেওয়া উচিত ছিল কিন্তু নিতে পারেনি প্রমাণের অভাবে, এখন সেই প্রমাণ চলে এসছে। এখন কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রক যদি না ধরি মাছ না ছুঁই পানি, ভারতকে চটানো ঠিক হবে না, ভারতের সাথে আমরা যথাযথ একটা স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, এই ধরনের মানসিকতায় চলে, তাহলে কিন্তু ভারত সুযোগ পেয়ে যাবে। ভারত তখন সাথে সাথে লাফিয়ে পড়বে বাংলাদেশের উপর এবং আন্তর্জাতিক বিশ্বকে বলে বেড়াবে যে বাংলাদেশেই যখন কোনো প্রতিক্রিয়া হয়নি, তখন আপনারা কেন অযথা এইভাবে ভারতের উপর চাপ দিচ্ছেন। কাজেই বাংলাদেশের জন্য এখন একটা নৈতিক দায়িত্ব হয়ে গিয়েছে, কেননা এই রিপোর্টটা, এটা এখন যে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান হচ্ছে এই যে এটা এখন আন্তর্জাতিক আইনের অংশ হয়ে গিয়েছে। আমরা যে পড়াশোনা করি আন্তর্জাতিক সম্পর্কে, যে পড়াশোনা করেছি সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল, যে আন্তর্জাতিক আইনের ধারাগুলো কি কি, সেখানে অনেক বিষয় থাকে। আগেকার আইন, আচরণ প্রক্রিয়া, বিশ্ব সংস্থাগুলোর মধ্যে যে চুক্তি হয় এবং দ্বিপাক্ষিক যে চুক্তি হয়, সেগুলো কিন্তু আন্তর্জাতিক আইনের অংশ হয়ে যায়।
তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে যেহেতু আন্তর্জাতিক আইন এটি হয়ে গিয়েছে আপনি বলছিলেন, এবং নরেন্দ্র মোদী বা ভারত সরকারেরও এক্ষেত্রে কিছু করার নেই বাংলাদেশ ইস্যুতে, এই কারণে কি বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কে দিতে একটা পরিকল্পিত প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ ইস্যুতে, এবং এটি কি ব্যাকফায়ার করেছে কিনা আপনার কাছে কি মনে হয় সেই প্রশ্নটি? যে প্রশ্নটি করা হয়েছে, যেহেতু ভারতের মিডিয়া ফ্রি এবং যেহেতু তারা ভারতীয় সরকারের পক্ষেই থাকবে, সেখানে এটা আশা করা হয়েছিল এই প্রশ্নের মাধ্যমে যে এই ইন্টারন্যাশনাল রিপোর্ট যাতে ভারতকে ভবিষ্যতে তার পররাষ্ট্র নীতির জাতীয় স্বার্থভিত্তিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে। কাজে এই প্রশ্নের মাধ্যমে ভারত চেয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে এই কথাগুলো বের হবে যে বাংলাদেশের যে বাস্তবতা এটা আমরা তাড়াতাড়ি চাই যে ভারত আশা করেছিল যে ডোনাল্ড ট্রাম্প বলবে যে আমরা সেখানে যথাযথভাবে গণতন্ত্রের ফিরে আসা চাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করলো? সে কিন্তু পুরো বিষয়টা সম্পর্কে আগেই তাকে ব্রিফ করা হয়েছিল। এটাই আমার ধারণা যে ধরনের প্রশ্ন করা হবে, ডোনাল্ড ট্রাম্প যথাযথই অত্যন্ত সুচতুর ভাবে সে প্রথমত এই বিষয়টাকে বলল যে হালকা করে দেওয়ার জন্য, এবং নরেন্দ্র মোদীকে একটা সুস্পষ্ট চপেটাঘাত বললে হয়তো অত্যুক্তি হয়ে যাবে, এক্সপোজ করার জন্য ডোনাল্ড ট্রাম্প বলল যে এটা তো ভারতে 100 বছর ধরে এই প্রক্রিয়া চলে আসছে। এর অর্থ হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প বুঝতে যাচ্ছে যে এত বছর, এত সময়, এত কাল ধরে ভারত যেখানে বৈধতা স্থাপন করতে চেয়েছে সেখানে আমেরিকার কাছে এখন এর উত্তর কেন চাচ্ছ? তারপর ডোনাল্ড ট্রাম্প বলল যে কথাটি বলল যে আমরা তার হাতেই, মোদির হাতেই ছেড়ে দিচ্ছি। তিনি কিন্তু মিন করেছেন যে মোদি এই প্রশ্নের উত্তর দিক, আমি কেন উত্তর দিতে যাব? মোদি বলুক যে বাংলাদেশের ব্যাপারে সে কি করবে, সে কিভাবে দেখে। যার কারণে মোদি আর উত্তরই দিতে পারে নাই, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে এবং তাৎক্ষণিকভাবেই সে ইউক্রেন প্রসঙ্গে শিফট করলো। এই যে প্রশ্ন করাটা, এটা ধরে জাতিসংঘের রিপোর্ট আমেরিকার হাতে চলে এসছে, এবং বাংলাদেশের ব্যাপারটা ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে কিন্তু অত্যন্ত গুরুত্ব পাবে না, কারণ সে মধ্যপ্রাচ্য আর ইউক্রেন নিয়ে অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতিতে রয়েছে। সুতরাং এটা বেসিক্যালি স্টেট ডিপার্টমেন্টই ডিল করবে এবং পেন্টাগনও ডিল করবে, এবং এই অর্থে এখন বাংলাদেশের উপর একটা বিরাট দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রকের উপর। প্রথমত ভারতকে সরাসরি দায়ী করার মতো অফিসিয়াল পজিশন বাংলাদেশকে নিতে হবে। বাংলাদেশকে এটা ক্লিয়ারলি কোনো ভয় ভীতি না করে, এই সরকার যদিও কেয়ারটেকার সরকার, তার যথেষ্ট স্বাধীনতা রয়েছে, এবং প্রফেসর ইউনূসের ইন্টারন্যাশনাল ইমেজ এতই ভালো এবং এতই ভবিষ্যৎধর্মী যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রক যদি এখন সরাসরি ভারতকে দায়ী করে যে আমরা যে বিশ্ব ব্যবস্থায় প্রমাণ করতে চেয়েছি গত 6 মাসে যে এই হাসিনা সরকার বাধ্য করেছে এই ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতা নিতে, তা যে কতখানি সত্য এটা এখন প্রমাণিত হচ্ছে। এবং একমাত্র ভারত আমাদের অবস্থানের পক্ষে সাড়া দেয়নি, এবং তারা এখন যথাযথ শেখ হাসিনাকে আন্তর্জাতিক বিচারের জন্য সামনে ফেরত দেওয়া উচিত। এই কথাটি আমাদের পররাষ্ট্র মন্ত্রক এভাবে সমর্থন দিয়ে বলে ভারতের উচিত হবে এই যে আন্তর্জাতিক আদালতে এই ক্রাইমের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, ভারতের উচিত হবে বাংলাদেশকে যদি সে সত্যিকার অর্থেই জাতিসংঘ সনদ মেনে এবং জাতিসংঘের দায়িত্বশীল সদস্য হিসাবে ভারত যদি বাংলাদেশের প্রতি আচরণ করতে যায়, তাহলে অবশ্যই তাকে এখন পরিবর্তন করতে হবে তার দৃষ্টিভঙ্গি। জি, অনেক ধন্যবাদ। আমরা উত্তরটি পেয়েছি, আপনার কাছে আবারও আসবো। জনাব রাহিদ এজাজ, আমরা আপনার সাথে আলাপ করছিলাম, আপনি বলছিলেন এর আগের কথায় যে জাতিসংঘের প্রতিবেদনের একটা জায়গায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্দোলনকারীদের ভয় দেখাতে র্যাবকে আরও হেলিকপ্টার মোতায়েনের জন্য বলেছিলেন, তবে হেলিকপ্টারে থেকে রাইফেল বা শটগান থেকে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করতে পারছে না প্রতিবেদনে, এবং তারা এটি বাদও দিতে পারছেন না। আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে? যেমন একটা প্রতিবেদনের একটা জায়গায় লেখা আছে যে সে সময় তৎকালীন সরকার মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ রেখেছিলেন।
জি দেখুন, আমি আপনাকে শুরুতেই বলছিলাম মানে যে কোন কনটেক্সটে কি হলো। তারা তো জাতিসংঘ ধরেন প্রায় 2 মাসের মতো কাজটা করেছে। জি। এই রিপোর্টটা আমরা জানি যে ডিসেম্বরে শেষ করার কথা, তথ্য পেতে কিছু জটিলতা ঝামেলা ছিল এবং সেটা রিপোর্টও হয়েছে এগুলো নিয়ে। এবং খুব ইন্টারেস্টিংলি আমরা গোয়েন্দা সংস্থাগুলোর কথা জানি, যে প্যারামিলিটারি ফোর্সের কথা জানি এবং এনটিএমসির কথা কিন্তু আমরা জানতাম এবং সমক্ষে তা নিয়ে আলোচনাও হতো। এবং ইন্টারনেট শাটডাউন, খাজা টাওয়ারে আগুন ইত্যাকার বিষয় নিয়েও কিন্তু রিপোর্টে খুব বিস্তারিত বলা হয়েছে। এবং আমরা যখন প্রথম দিন প্রতিবেদনটি প্রকাশ করি, সেখানে যে 2-3টা হাইলাইটস দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল র্যাবকে ডিসম্যান্টেল করা, র্যাবের পাশাপাশি এনটিএমসিকে ডিসম্যান্টেল করা। দ্য ওয়ে এনটিএমসি একটা যে টুল হয়ে যেভাবে মানুষের ব্যক্তি জীবনে ঢুকে গেছিল, সেটা নিয়ন্ত্রণ করত, সেটা সাপ্রেস করত, সেই ঘটনাগুলোর বর্ণনা কিন্তু আছে ওই এপিসোডে। নিশ্চয়ই আপনার মনে আছে ইন্টারনেট শাটডাউন বা এটা। তো হেলিকপ্টারের যে বিষয়গুলো আমি আপনাকে শুরুতে বলছিলাম, তারা এই রিপোর্টের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে হেলিকপ্টারের মুভমেন্টটা, মোবিলিটিটার কথা বলেছে। সেখান থেকে আপনার গুলি ছোড়ার কথা বলেছে। এবং আপনার নিশ্চয় মনে আছে, আমরা যদি একটা গ্রাফ এখানে দেখি, সেই গ্রাফে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে গুলির কথা, মরণাস্ত্র কি পরিমাণ ব্যবহৃত হয়েছে। 738টি কাঁদানো গ্যাস, 190টি সাউন্ড গ্রেনেড। আমি যদি এখানে বলি যে কিলিংসের ট্রেন্ড, সেখানে অন্তত 80% বলা হচ্ছে গুলিতে মারা গেছে। সেই গুলির মিলিটারি রাইফেলস হচ্ছে 66%, শটগান প্যালেটস হচ্ছে 12%, আর 2% হচ্ছে পিস্তল, তার মানে 80। আর অন্যান্য ধরেন হাতে তৈরি অস্ত্র, ম্যাশে বা ধারালো যা বলি, সে ধরনের ঘটনাগুলো আছে। এবং এই মারণাস্ত্রগুলো কে কারা ব্যবহার করছে আমরা জানি, যে পুলিশের হাতেও কিন্তু আমরা মারণাস্ত্র দিচ্ছি। আমরা জানি আনসারকে মোতায়েন করা হয়েছে। রিপোর্টের একটা জায়গায় বলা হয়েছে, আমরা জানি যে লিডারশিপ লেভেলে বিজিবিতে এবং আনসারে সেনাবাহিনী থেকে মোতায়েন হয়ে থাকে। তো সেইখানটাতে তারা বলেছে যে তাদের সুপারিশে, অনেকগুলো সুপারিশের মধ্যে 50-এর মতো আছে, সেখানে বলেছে যে সেনাবাহিনীর যে কর্তৃত্ব বা প্রভাব এই প্যারামিলিটারি ফোর্সে, সেটাও বন্ধ করতে হবে। এবং বন্ধ করতে হবে যে কতদিন সেনা মোতায়েন হবে এবং তার ম্যান্ডেটটা কি, সে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে থাকবে, তার এক ধরনের ট্রান্সপারেন্ট ওয়েতে সে তার মোবিলাইজেশনগুলো হবে এবং এগুলো যেন জনসমক্ষে জানানো হয়। তো আপনি হেলিকপ্টারের প্রসঙ্গে আসি, সেই ঘটনাগুলো তারা বলেছে। এবং আমরা যদি মুখবন্ধ বা শুরুর ব্রিফের দিকে তাকাই, তারা হেলিকপ্টার সহ আর বেশ কিছু ঘটনার ব্যাপারে বলেছে যে তারা লোকমুখে অনেক কিছু অভিযোগ জেনেছেন, শুনেছেন, কিন্তু তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ থাকেনি বলে ওই ভায়োলেশনগুলোর ব্যাপারে তাদের রিকমেন্ডেশন হচ্ছে সেগুলো যেন ফার্দার আরও ইনভেস্টিগেশন হয়, ইনডেপথ ইনভেস্টিগেশন হয়, ইন্ডিপেন্ডেন্টলি হয়। কারণ আমার সুযোগ হয়েছিল যেদিন জেনেভা থেকে রিপোর্টটা আপনার প্রকাশ করা হয়, সে অনলাইন ব্রিফিংয়ের পর তাদের একজন অফিসিয়াল, যে রোরি মুঙ্গুভেন হচ্ছেন এশিয়া এবং প্যাসিফিককে হেড করেন, এবং তিনি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এর অপারেশন শুরুর আগে এখানে ইনিশিয়াল আলোচনাগুলো এবং টিওআর ঠিক করার জন্য এসেছিলেন। রোরির একটা ইন্টারভিউ গতকাল আপনার সহকর্মী মোর্শেদ হাসিবও করেছেন। তো সে যেটা বলছিল, তার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে তাদের কাছে তো প্রচুর এভিডেন্স আছে, সেটা ছবি আছে, ভিডিও আছে, অনেক রকম ডাটা আছে, অফিসিয়াল অর্ডারসগুলো আছে। তো আমরা যখন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অপারেশন শুরু করে দিয়েছি, আমাদের এই বিচার কাজে তাদের এভিডেন্সগুলো আমরা নিতে পারবো কিনা। সে 3টা শর্তর কথা বলেছেন, যে ওই মোটা দাগে বললে এরকম দাঁড়ায় বিষয়টা, যে ফ্রি, ফেয়ার এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুলফিল না করলে তারা আমাদেরকে এভিডেন্সগুলো দেবে না। তো ফ্রি, ফেয়ার এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়, এটা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তার উত্তর ছিল, প্রথমত তারা যেসব ব্যক্তি সাক্ষাৎকার নিয়েছেন, অন্তত 8টি বড় জেলায় গিয়ে তারা 236 জনের সাক্ষ্য নিয়েছেন। সেখানে ভিকটিমস আছে, ভিকটিমসের ফ্যামিলি আছে, সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেটস সার্ভিং এবং রিটায়ার্ড অফিসিয়াল আছেন। তো প্রথম এবং প্রধান কথা হচ্ছে সাক্ষী সুরক্ষা নিশ্চিত করতে হবে। যাদের কাছ থেকে তথ্য পেয়েছেন তাদের অনুমতি দিতে হবে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ফ্রি, ফেয়ার এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হচ্ছে কিনা সেটা তারা দেখবেন। আমাদের 2014 সালে মানবতা বিরোধী অপরাধের 71 যুদ্ধাপরাধীর যে বিচার হয়েছিল, সেটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন রয়ে গেছে, সেটা স্ট্যান্ডার্ড নিয়ে, সেটার প্রভিশন নিয়ে।
তো এইখানেও তাদের কিন্তু প্রশ্ন রয়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন তারা ওয়েস্ট এবং ইনক্লুডিং ইউএন তারা কিন্তু কখনো মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্টকে সাপোর্ট করেন না, এবং মৃত্যুদণ্ড রহিত করার বিষয়টা কিন্তু রিপোর্টে আছে। রুরির আরেকটা কথা এই জায়গাটায় আমাদের সহকর্মী আপনি বলছিলেন মোর্শেদ হাসিবের প্রতিবেদনের একটা জায়গায় রুরি বলছিলেন যে মানবতা বিরোধী বিচারের নিশ্চিতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখনো গুরুত্বপূর্ণ পদগুলোতে সেই জায়গাটা কিন্তু ইম্পিউনিটির কথা বলছেন। দেখেন 15 বছরের অনেকগুলো প্রবলেমের একটা বড় প্রবলেম ছিল ইম্পিউনিটি দেওয়া। ধরেন আপনি জানছি কে বা কারা করছে, কিভাবে করছে, কিন্তু একটা ব্ল্যাঙ্কেট ইম্পিউনিটি দেওয়া হয়েছিল, সেটা আর কিছু না, একটা চেয়ার। এবং এই লোকগুলাকে যদি আপনি রেখে দেন, টিকিয়ে রাখেন, তথ্যগুলো আসলে পাওয়া যাবে না, আপনি তথ্যগুলো পাবেন না। এবং আপনি যদি দায়মুক্তি দিয়ে দেন, অর্থাৎ লোকগুলোকে অদল বদল করলেন, সে কমান্ড অর্ডারে ছিলেন, তাকে একটা প্রত্যন্ত অঞ্চলে ধরেন ওএসডি বানিয়ে ফেলে রাখলেন, তাহলে আপনি মেসেজটা কি দিচ্ছেন? আমি তো শুরুতেই বলছি যে ওই 6 থেকে 15 আগস্টের পরিক্রমায় আপনি যাদের অ্যারেস্ট করেছেন এবং যেই নাম্বারে করেছেন, আপনার তো এভিডেন্স আছে। এই রোরির আপনার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যা পেল, আপনি নিশ্চয় পেয়েছি, নিশ্চয় আপনার মনে আছে ওই এপিসোডগুলোতে আমাদের উপর কীরকম প্রেশার ছিল। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরা কিন্তু করতে পারছি না। তো রোরির ওই কথাটা ফিরে আমি শেষ করব। আপনি ইম্পিউনিটি দিতে পারবেন না, এবং কথা হচ্ছে আগের প্রসেস নিয়ে যদি। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ, অতিথি হিসেবে রয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ ইজাজ, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান। আরও একবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। জনাব এজাজ, বিরতির আগে আপনার সাথে বলছিলাম হাসিনা গংদের মানবতা বিরোধী বিচার নিশ্চিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি ররি বলছিলেন যে গুরুত্বপূর্ণ পদে বসে থাকা যেই আমলারা এখনো তারা রয়ে গেছেন, এবং তারা বলছিলেন যে ফার্দার ইনভেস্টিগেট করার জন্য, কিন্তু তারা যদি বসে থাকেন এটি পসিবল হবে কিনা? না, এটাই তো একটা বড় সমস্যা, যেটা বিরতির আগে বলছিলাম। তাইলে আপনি একই ব্যবস্থা, একই ব্যক্তিকে রেখে আপনি জিনিসটা শুরু হয়। করণীয় হচ্ছে এখানে তাদের সুপারিশের একদম শুরুতেই, যেখানে অ্যাকাউন্টেবিলিটি এবং জাস্টিসের শুরুতেই তারা বলছে যে ইমিডিয়েট প্রায়োরিটি হিসেবে তারা দেখে যে রেলিভেন্ট এভিডেন্সগুলো আছে, যেটা ধরেন তখন যে অফিসিয়াল অর্ডারগুলো ছিল, আমরা তো নিশ্চয়ই জানি কিছু নোটস দিয়ে নানান রকম ডিকটেশন মেমো দিয়ে এগুলা করা হতো। তো রিকমেন্ডেশনের শুরুতেই বলছে যে যতগুলো অফিসিয়াল ডকুমেন্ট আছে, অর্ডারস আছে, ফরেনসিক এভিডেন্স আছে, এইগুলো যারা ট্যাম্পার করছে, নষ্ট করে ফেলছে, ইমিডিয়েটলি তাদেরকে ট্রেস করে তাদের ট্র্যাক করা এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এবং এই অ্যাকশন নেওয়ার পাশাপাশি সেটা একটা খুব ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম করে তাদেরকে জবাবদিহির আওতায় আনা। কারণ তাদেরকে রেখে দিয়ে যে লোকগুলো তখন দায়ী ছিল এবং এখনও দেশের ভিতরে রয়ে গেছে, তারা কোনো না কোনোভাবে ফাঁকফোকর গলে তাদের আগের জায়গা থেকে সরে গিয়ে ওখানে আছে, তাদেরকে দ্রুত ট্রেস করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা করা, এটি একটি প্রধানতম সুপারিশ হিসেবে তারা সুপারিশের শুরুর দিকে এনেছে। এবং তারা বলেছে যে সেটা ইভেন সামরিক বাহিনীর যারা কর্মকর্তা তাদের ব্যাপারে বলেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এবং এনটিএমসি বিলুপ্ত করার কথা বলেছে। তারা বলছে যাদের বিরুদ্ধে ক্রেডিবল এভিডেন্স আছে, ইমিডিয়েটলি তাদেরকে এই ভায়োলেশনের জন্য সাসপেন্ড করে আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে বারবার আমি কথা বলছি যে কমান্ড অর্ডার তো বটেই, যারা গ্রাউন্ড লেভেলে ছিল, লিডারশিপে ছিল, তাদেরকে আপনি জবাবদিহিতার আওতায় কিন্তু যত দ্রুত সম্ভব আনতে হবে। সেটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু সে প্রশ্ন থেকে যাচ্ছে, আপনি বিচার শুরু করলেন, তদন্ত করলেন, শেষ পর্যন্ত কিন্তু কিছুই হলো না। আমাদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা অলরেডি এসছে যে আমরা প্রধানমন্ত্রীর কথা বলছি, তৎকালীন প্রধানমন্ত্রী আছেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আরও অনেকে কিন্তু পালিয়ে গেছেন, এবং বড় একটা অংশ পাশের দেশে আছে, সেটিও প্রমাণিত। কারণ তারা খুব ঘন ঘন ভিডিও কনফারেন্স হচ্ছেন, বিবৃতি দিচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা পাশের দেশের সাথে বারবার চিঠি লিখে যাচ্ছি, সামন করছি, পাল্টা সামনের ঘটনা ঘটছি, কিন্তু সেখান থেকে আমি যদি সুপারিশে চলে আসি, প্রথম এবং প্রধান কথা আপনার প্রশ্নের সরাসরি উত্তর হবে, যারা এখনও রয়ে গেছেন, যাদেরকে চিহ্নিত করা হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত শেষ না করলে, যেটি জাতিসংঘের সুপারিশ, আপনি তদন্ত করুন, করে তাদেরকে বিচারের আওতায় আনুন। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে একটা বড় কাজ হবে বলে আমি বিশ্বাস করি। আরেকটা বিষয় প্রতিবেদনে দেখলাম যে তারা বলছিলেন যে ফ্রি এবং জেনুইন ইলেকশনের কথা তারা বলছিলেন প্রতিবেদনে। সেটা হচ্ছে, আমি যদি মোটা দাগে বলি, তারা অ্যাকাউন্টেবিলিটি জাস্টিস সেক্টরের রিকমেন্ডেশন আছে তাদের পুলিশ এবং সিকিউরিটি সেক্টর, যেটা আপনি র্যাব এন্ড টিএমসি বললেন, তারপরে আর্মি ডেপ্লয়মেন্টের কথা একটু আগে আমি আপনাকে বলেছিলাম, তারা ইভেন কি আয়নাঘরের প্রসঙ্গটি এনেছেন। ওই জায়গায় তারা
পলিটিক্যাল ইতিমধ্যে তো আয়নাঘরের অনেক কিছুই নষ্ট করে দেওয়া হয়েছে, সেটি অনেকে বলছেন। তারা তো নষ্ট করে দেওয়া হয়েছে বলে তারা পরিষ্কার করে বলছেন কন্টিনিউটি প্রোভাইড সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কমিশনকে তারা হালনাগাদ তথ্য দিতে বলছেন। তারা বলছেন যতগুলো আয়নাঘর আছে সবগুলো আয়নাঘরের ব্যাপারে তথ্য প্রকাশ করতে হবে, ইনক্লুডিং কতজনকে নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, সেটি একটি। দ্বিতীয়ত হচ্ছে ইমিডিয়েটলি সবগুলো আয়নাঘর বন্ধ করে দিতে হবে, সেই কথাটাও তারা বলছে। এবং সেখানে কিন্তু এভিডেন্সের কথা তারা পরিষ্কার করে বলেছে তাদের এই রিকমেন্ডেশনে। আমি আপনার স্টেট জায়গাতে চলে যাই, যেটা পলিটিক্যাল সিস্টেমের কথা তারা বলেছে। তা আমার কাছে দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটি হচ্ছে ফ্রি অ্যান্ড জেনুইন ইলেকশন। দেখুন, ফ্রি ফেয়ার ইলেকশনটা আমার আপনার কাছে কেন, সবার কাছে খুব পরিচিত। ফ্রি ফেয়ার, ক্রেডিবল ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন, জেনুইন টার্মটা ব্যবহার করেছে। আমার কাছে মনে হয়েছে 2014 পরে একটা পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে, 14তে আওয়ামী লীগ বিএনপি যায়নি বা যেতে দেওয়া হয়নি। যে পরিবেশ ছিল সেখানে বিএনপি সুযোগ ছিল না। 18তে ব্যালট স্টাফিং হয়েছে, এটা কোনো গোপন কিছু না। আর 24-এ আগের বছরের 28 সেপ্টেম্বর বিএনপিকে আমি মাঠ থেকে সরিয়ে দিয়ে নিশ্চিত করেছেন জামাত নিষিদ্ধ, বিএনপি নেই। তো সেখানে আমি আর দামি নির্বাচন হয়েছে, সেটা কোনো নির্বাচন না। তারা সুপারিশ ইন্টারাপ্ট করি একটু, জেনুইনের কথা বলছেন, পাশাপাশি সুপারিশে কিন্তু একটা বিষয় বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা। তাহলে রাজনৈতিক দলকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ফ্রি এবং জেনুইন ইলেকশনটা কি করে পসিবল? ওইখানে তারা যুক্তি দিচ্ছেন জেনুইন ইলেকশনের কথা। দেখুন, ইউএন যখন কাজটা করছে সেটা তো সবগুলো সদস্য রাষ্ট্রকে নিয়েই করা। তাদের যে রিকমেন্ডেশন দিয়ে এসছেন, রিকমেন্ডেশনের হেডওয়েতে একটা বড় জিনিস আছে ন্যাশনাল ইউনিটি এবং ন্যাশনাল রিকনসিলিয়েশন। তো তারা সে জায়গায় মনে করে যে রিফ্রেন ব্যান ফ্রম পলিটিক্যাল পার্টি, এটার দিকে তাদের যুক্তিটা হচ্ছে যে আপনি যদি কোনো দলকে নিষিদ্ধ করেন তাহলে জেনুইনলি একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি চর্চা হবে কিনা, এবং ভোটাররা একটা পার্সেন্টেজ অফ ভোটার ভোটদান থেকে বাদ পড়ে যাবেন কিনা, এই নিরিখে তারা এখানে ব্যাখ্যা করেছেন। তারা বলছেন যে একটা পার্টি ব্যান করলে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ভোটাধিকার চর্চা করতে পারেন না, এটা একটা যুক্তি। আরেকটা যুক্তি হচ্ছে তারা ন্যাশনাল ইউনিটি এবং রিকনসিলিয়েশনের কথা বলেন, সে জায়গায় বলছে। আমি জেনুইন ইলেকশনের কথা বলে শেষ করে দিতে চাই। যেখানে যেটা বললাম, 3টা ইলেকশন যেহেতু একেবারেই প্রশ্নবিদ্ধ নির্বাচন, অর্থাৎ তারা এখানে বুঝিয়েছেন সত্যিকার অর্থে নির্বাচনটা যেন বাংলাদেশে হয় পরের নির্বাচন, সেই জন্য সব ধরনের লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন। এবং সবগুলো পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেট যেমন প্রত্যেকটা সেটা নিশ্চিত হয়, সেটার জন্য তারা স্পেশাল মেজারের কথা বলেছেন, বিশেষ করে নির্বাচনের আগের সময়টাতে। তো এই জায়গাতে আমার কাছে দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ফ্রি অ্যান্ড জেনুইন ইলেকশন অ্যান্ড লেভেল প্লেইং ফিল্ড প্রায়ার টু দ্য ইলেকশন, এবং স্পেশাল মেকানিজম করা। আর দ্বিতীয়টা হচ্ছে পলিটিক্যাল পার্টি, অর্থাৎ যেটা আমাদের রাজনৈতিক পরিসরে সারা দেশে আলোচনা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না। যে ঘটনাগুলো করেছে অনেকেই এটা নিয়ে যুক্তি দেন, তাদের মধ্যে রিমর্স নেয়, তাদের মধ্যে অনুতাপ, অনুশোচনা নেই। দেখুন, যে দলটি এবং যে দলের প্রধান ক্ষমতা আঁকড়ে থাকতে এবং নৃশংসতা চালিয়েছিল, আপনি তাদের কাছ থেকে কিভাবে অনুতাপ আশা করেন? যুক্তিবুদ্ধি যদি মানেন, তার কাছে অনুতাপ আপনি আশা করতে পারেন না। এভাবে আমি জিনিস। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। প্রফেসর শাহিদুজ্জামান, আপনি শুনছিলেন রাহিদ ইজাজের কথা এবং আয়নাঘরের কথা আমরা বলছিলাম, এবং আরব আমিরাতে গিয়ে চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস বলছিলেন যে জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ অন্য অপরাধীদের বিচার না করলে জাতি ক্ষমা করবে না, এই বিষয়ে তিনি বলছিলেন। পাশাপাশি যদি আরেকটি বিষয় একটু আপনার সাথে একটু জানতে চাই, যে একদিকে আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র, আবার একই দিন জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হয়েছে। যে জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশের পর আওয়ামী লীগের জন্য কি পরিস্থিতিটা আরো কঠিন হয়ে গেল কিনা? প্রফেসর শহীদুজ্জামান, আপনি শুনতে পাচ্ছেন কি? যেটা আমি বলছিলাম যে, হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি বলবেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলবেন আপনি। হ্যাঁ, আমি ওই প্রথম অংশটুকু যে জানতে চেয়েছেন, এখানে আমি আমার আগেকার বক্তব্যের ধারাবাহিকতায় বলতে যাচ্ছি যে ভারত কেন এত উদ্বিগ্ন, কেন তার জার্নালিস্ট আমেরিকায় ভারতের অন্যান্য বিষয় না তুলে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আসলো কেন? কেননা ভারত চায় যে ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি, ইচ্ছা করলে বাংলাদেশ
তার ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি একেবারেই খান খান করে দিতে পারে। আর আরো বড় কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এখন দেখছে অস্ত্র বাণিজ্যের কার্যকারিতার ক্ষেত্রে, যে ভারতকে এখন চাপ দিয়ে উন্নত মানের বিমান যেন ভারত কিনে এবং ডিফেন্স পারচেজে আমেরিকার যেন প্রফিট হয়, সেগুলো নিয়ে ভাবছে। কিন্তু অপরদিকে ভারতের এটাও চিন্তার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র কি অ্যাট অল এই ট্রায়াল প্রসেসে ভারতের পক্ষ নিবে, নাকি নিউট্রাল থাকবে, নাকি বাংলাদেশের একটা ফেয়ার প্রক্রিয়া জাতিসংঘকে ইনভলভ করে ট্রায়ালটা যেন হয় সেই অবস্থান নিবে। এবং শেষের সিদ্ধান্তটাই মার্কিন যুক্তরাষ্ট্রের নেয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি, কেননা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া প্রসঙ্গটা বেসিক্যালি এখন স্টেট ডিপার্টমেন্ট আর পেন্টাগনের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এবং স্টেট ডিপার্টমেন্ট যদি আগেকার 6 মাসের ধারাবাহিকতা বজায় রাখে এবং এই ট্রাম্প আসার পরও যে তারা বাংলাদেশকে সমর্থন দিয়েছে তার এই ইউনূস সরকারের বিচার প্রক্রিয়া এগিয়ে নেবার, সেটা যদি ধারাবাহিকতা রাখে তাহলে ভারতের জন্য অত্যন্ত বিব্রতকর একটা বাস্তবতা সৃষ্টি হবে। এবং বাংলাদেশের সাথে বাইল্যাটারাল রিলেশনসে ভারত কিছুতেই বাংলাদেশকে একটা চাপের মুখে বা আইসোলেট করা এ ধরনের নীতি নিয়ে কোনো কার্যকর পথে যেতে পারবে না। এখন প্রবলেম হচ্ছে এই যে মোদী সরকার আগামীতে ইলেকশন ফেস করতে হলে তাকে একটা বড় তার সাকসেস হচ্ছে যে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখাটা সাকসেসফুলি করতে পারছে। এবং এই জন্য মোদী সরকার বাংলাদেশের জন্য যত ডিফিকাল্ট সম্ভব তত ডিফিকাল্ট করে দিবে কূটনৈতিক ক্ষেত্রে এই আন্তর্জাতিক ট্রায়ালসের প্রক্রিয়াকে এগিয়ে নেয়া। এখন আমার মনে হয় যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের যে দুটো অর্গানাইজেশন খুবই তাদের সহযোগিতার প্রয়োজন, একটা হচ্ছে আমলাতন্ত্র আর একটা হচ্ছে সামরিক বাহিনী। তাদের হাতে সমস্ত এভিডেন্স রয়েছে এবং তারা ইচ্ছা করলে এই এভিডেন্সগুলো কার্যকরভাবে তুলে ধরতে পারে, কিংবা না চাইলে তারা কালক্ষেপণ করতে পারে এবং পুরা এই আন্তর্জাতিক বিচার প্রক্রিয়াটাকেই স্যাবোটাজ করে দিতে পারে। কাজে শত্রু কিন্তু আমাদের দেশের ভিতরে, বাইরের শত্রু নেই। আর আমাদের এখানে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কূটনীতিকরা রয়েছে, আমরা জানি যে এই যে এখনকার বর্তমান এই ইউনূস সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনীতিক যাকে রোহিঙ্গাদের দায়িত্ব এবং পাশাপাশি আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি হচ্ছেন ডক্টর খলিলুর রহমান, যিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরিরত ছিলেন, কিন্তু রিয়েলি বলতে গেলে তিনি রিটায়ার করে গিয়েছেন জাতিসংঘ থেকে। সারাটা ক্যারিয়ার তিনি জাতিসংঘে কাটিয়ে দিয়েছেন এবং বলতে গেলে আমাকে এটা বলতে বাধ্য হচ্ছে যে বিসিএস এ প্রথম স্থান অধিকারকারী একজন ব্যক্তি, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে মাধ্যমে জাতিসংঘে গিয়েছেন। তিনি যে তার সারাটা ক্যারিয়ার তিনি বাংলাদেশকে না দিয়ে জাতিসংঘের একটা বিশেষ অফিসে চাকরি করেছেন সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে, তার কাছ থেকে আমরা এখন কতটুকু আশা করতে পারি? তিনি কিন্তু ডক্টর ইউনূসের সাথে রয়েছেন এবং এই যে ডক্টর ইউনূস কথা বললেন সেই আমেরিকান নাম করা কম্পিউটার সায়েন্টিস্টের সাথে, নামটা যেন কি এক্স্যাক্টলি খুব পরিচিত, যে ইউনূস সাহেব কথা বললেন, আশ্বস্ত হলেন, এটা কিন্তু এই ডক্টর খলিলুর রহমানের মাধ্যমেই হয়েছে মার্কিন সূত্রে আমি যুক্ত। অর্থাৎ ডক্টর খলিল কিন্তু ইউনূসের পাশে তার রাইট হ্যান্ড হিসেবে রয়েছে এবং এই খলিল হি ক্যান প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল যদি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তার যে ব্যক্তিগত যোগাযোগগুলো রয়েছে সেটার প্রভাব যদি রাখতে পারে। এবং বিশেষত একটা আমাদের বাধা হয়ে যেতে পারে এই যে এফবিআই প্রধান, তারপর আপনার ধরেন যে আমেরিকান ইন্টেলিজেন্সের প্রধান তুলসি ক্যাবার্ড ও প্যাটেল, এরা ছাড়াও স্টেট ডিপার্টমেন্টের সাউথ এশিয়ার একটা অত্যন্ত সিনিয়র পদে এসেছেন একজন ডক্টর কুমার বলে এক ভারতীয় কূটনীতিক, ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক, যিনি মার্কিন স্বার্থে তিনি ভারতের মোদী সরকারের ধারণাকে প্রমোট করতে চাইবেন। এই বাস্তবতাগুলো কিন্তু আমাদের জন্য কিছুটা কঠিন পদক্ষেপ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে অনেকাংশেই কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কার্যকর প্রক্রিয়াটা চালিয়ে যেতে হলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদে যারা রয়েছেন, স্পেশালি ডক্টর খলিল, তার
সরাসরি আমার মনে হয় দেশে কিছুটা পরিচিতি দরকার। তিনি কিন্তু একদম লো প্রোফাইল মেনটেন করে, এবং আমাদের একদম অজানা তার যে এত মুখ্য রোল, তার উপর এত জি, নির্ভরশীল, সেটাকে আমরা কিন্তু একটু একটু ফুটিয়ে তুলতে একটু অন্য চাচ্ছেন একটু না। অন্য এবং বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যে আমরা যদি একটু বিষয়ের ভিতরে থাকি তাহলে একটু ভালো হবে। যে আমরা এখন একটু জানতে চাই আপনার কাছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে কি কোনো চ্যালেঞ্জ আপনি দেখতে পান কিনা? এই ভারতের যে প্রশ্ন বা ভারতের যেই আগ্রহ, সেই আগ্রহ জায়গা থেকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা, নাকি আগের মতোই মনে হয় আপনার কাছে? আমার মনে হয় বাংলাদেশের সাথে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন খুবই কার্যকর প্লেনে রয়েছে, এবং যেটা আমাদের দেখতে হবে যে এই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা যদি আদায় করতে হয়, তাহলে ডক্টর ইউনূসকে বাধাগ্রস্ত হলে চলবে না। যেমন এই এখন যদি এই যে তাড়াহুড়া করে ইলেকশন প্রক্রিয়ার দিকে যেতে হয়, যদি এই বিচার প্রক্রিয়াটা পিছনে, সেটাই সাথে যে টিম রয়েছে তারা চিন্তা হতে পারে যে বিচার প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এখন দেখুন, আমার আগে যিনি বলেছেন তিনি কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যে একটা এই আওয়ামী লীগকে কিভাবে আমরা নিশ্চিতভাবে এই ইলেকশন প্রক্রিয়ায় তার যথাযথ যে তার করণীয় অবস্থান সেটা রাখা যায় কিভাবে। সেটা যদি আওয়ামী লীগের ব্যাপারে আমাদের ইলেকশনে আওয়ামী লীগকে ন্যায্য অধিকার দিতে হয়, আওয়ামী লীগকে ন্যায্য সমর্থকদের তাদের গণতান্ত্রিক অধিকার দিতে হয়, তাহলে অবশ্যই বিচার প্রক্রিয়াটা শেষ করতে হবে। কারণ বিচার প্রক্রিয়া শেষ করলেই কিন্তু এটা জাতিসংঘের মাধ্যমে প্রমাণিত হবে যে এটা একটা সন্ত্রাসী দল, এবং এই গোষ্ঠীকে যারা ওয়ার ক্রাইম। অনেক ধন্যবাদ প্রফেসর শহীদুজ্জামান। আপনার কাছে আমরা আবারও আসবো। রাহিদ ইজাজ, আপনি শুনছিলেন। আমরা একটু এই মুহূর্তে জানতে চাই, বাইডেন প্রশাসনের সঙ্গে ইউনূস সরকারের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং ট্রাম্পের আমলে অতটা হবে না অনেকে বলছেন, আপনার কাছে কি মনে হয়? ওয়েল দেখুন, আমি ইন্টারন্যাশনাল রিলেশনটা আমার নিজের রিপোর্টারের অভিজ্ঞতার জায়গায় সবসময় দেখি কি যে ইন্টারন্যাশনাল রিলেশন তো একটা দেশের সাথে আরেকটা দেশের যে ইন্টারনাল পলিটিক্যাল ডিনামিক্স, তার সাথে নেশন স্টেটের সভারেন রাইটস, ইন্টারেস্ট, মিউচুয়ালিটি এক করেই রিলেশনশিপটা হয়। এখানে কিন্তু প্রেম ভালোবাসার নাই, প্লেন এবং সিম্পল। সে ধরেন সেটা জিও পলিটিক্স হতে পারে, অ্যাক্সেস হতে পারে। এখন আমেরিকা আমার এখান থেকে গার্মেন্টস নেই কেন, কম দামে পায়, তাদের কোয়ালিটি অনুযায়ী পায়। এবং সে তো এমন না যে আমার যুগ যুগ ধরে নিচ্ছে, ভালোবেসে আমাকে বাড়তি দাম দিচ্ছে। রানা প্লাজা ডিজাস্টারের পর আমরা নিজেরা ভড়কে গিয়েছিলাম যে বাংলাদেশ এই চ্যালেঞ্জ উত্তরণ করতে পারবে কিনা, কিন্তু আমরা দেখেছি শুধু চ্যালেঞ্জ উত্তরণ না, এর বেশি কিছু করেছে। কিন্তু বিনিময়ে কি আমরা সেইভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টটা করলাম, তার প্রতি উত্তর আমরা কি দামটা পেয়েছি? আমরা সেই ক্যাপটা তো বাড়াতে পারিনি। আমরা এখনো লো হ্যাঙ্গিং ফ্রুটসের মধ্যে ঝুলে আছি। তো কাজে বাইডেন ট্রাম্পের এই জায়গায় স্পষ্ট করে বলে রাখি, হ্যাঁ, ডক্টর ইউনূসের সাথে ক্লিন্টন ফ্যামিলির একটা বিশেষ সখ্যতা আছে, এটা কারা অজানা নয়। পাশাপাশি ডেমোক্রেটদের সাথে আছে, কিন্তু ভুলে গেলে চলবে না। সবাই কিন্তু খুব জাজমেন্টাল হয়ে যান, বিশেষ করে ট্রাম্প যাওয়ার আগে আওয়ামী লীগ শিবিরে, যে ট্রাম্প এলো ইউনূসকে বোধহয় উৎখাত করে দিবে, তাহলে মোদি বা ভারতে এসে আবার তাদের 15 বছর আগে যা ছিল সেখানটায় হবে। এটা অবধারিত হবে বলে আমি বিশ্বাস করিনি, এবং আজকের প্রেস কনফারেন্সে সেটা খুব স্পষ্ট। আমি একটু কনটেক্সচুয়াল জায়গায় যেতে আপনাকে একটু পেছনের দিকে বলি। আজকে যখন হোয়াইট হাউসে তাদের মিটিংটা হচ্ছিল, এর বাইরে আমরা দেখেছি ব্যানার ফেস্টুন নিয়ে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার লোকজন মোদির পক্ষে স্লোগান দিয়েছেন, যেটা আমরা দেখেছি ডক্টর ইউনূস গেছে, কালো পতাকা নিয়ে ব্যানার নিয়ে মিছিল হয়েছে, বারবার মনে হয়েছিল শত শত। আনফর্চুনেটলি আমাদের সহকর্মীরা গিয়েও কিন্তু ঠিক মতো রিপোর্টটা করেননি, বা রিফ্লেকশনে তাৎক্ষণিকভাবে আমাদের মনে হয়েছিল বোধহয় অসংখ্য জমায়েত, এবং তার একটা উল্লেখযোগ্য অংশ ছিল কিন্তু ডিয়াসপোরা ইন্ডিয়ানরাও ছিল, এবং এএনআই প্রথম ভিডিওটা পাস করে। তো আজকে আওয়ামী লীগের প্রচুর বড় সমাবেশ হয়েছে। আপনি যে বলছেন বাইডেন ভার্সেস ট্রাম্প, অ্যালেক্স সোরসের সাথে মিটিং হলো কিনা ইন্ডিয়ান জার্নালিস্ট সে প্রশ্নটা করেছেন। কই, সেই জার্নালিস্ট তো প্রশ্নটা করেনি যে
ট্রাম্পের এইডে জেন্ট্রি বিচ বাংলাদেশে এসেছিল, নিশ্চয় আপনার মনে আছে, গত মাসে এসেছিল। এবং সেই বিচ এসে বাংলাদেশে অ্যারোস্পেস, ডিফেন্স এবং লো কস্ট সোশ্যাল হাউজিংয়ের ব্যাপারে কথা বলে গেছে। সেটা কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে খুব একটা ছাপা হয়নি। ছাপা হয়েছে কি, যে জর্জ সোরসের ছেলে, পরিচয়টা দেখুন, অ্যান্টি ইন্ডিয়ান জর্জ সোরস সান ম্যাট প্রফেসর ইউনুস, হোয়াটস বিহাইন্ড দ্য প্লয়। তো আপনি স্যারকে প্রশ্ন করেছিলেন যে এটার পিছনে উদ্দেশ্য ছিল কিনা। যত ইন্ডিয়ান মিডিয়া বলুক যে তারা ফ্রি, তারা ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি, আমি তো এটা ফ্রি মনে করি না। কারণ বাংলাদেশের বিরুদ্ধে যে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, সেখানে টাইমস অফ ইন্ডিয়ার মতো মেইন স্ট্রিম মিডিয়া ছিল, এনডিটিভি ছিল, হিন্দুস্তান টাইমস ছিল। তাহলে এই মেইন স্ট্রিম মিডিয়া সেই ক্যাম্পেইনের মধ্যে পড়েছে। এবং এই প্রশ্নটা আমি এসেনশিয়ালি মনে করি উস্কানি দিয়ে ইন্টেনশনালি প্রশ্নটা করা হয়েছে। কারণ আমাদেরও তো টুকটাক কিছু কভার করার সৌভাগ্য হয়েছে। এই জায়গাটা যদি একটু পাল্টা আরেকটা সাপ্লিমেন্ট প্রশ্ন করি, যেমন সম্প্রতি 104 জন ভারতীয়কে কিন্তু ফেরত পাঠানো হয়েছে এবং তাদেরকে হাত পা বেঁধে মার্কিন সামরিক বিমানে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এবং এটা নিয়ে কিন্তু মোদী প্রশাসনের প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তারপরেও মোদী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু আখ্যায়িত করেছেন, বাট ছাড় কিন্তু তারা পায়নি। ছাড় কিন্তু পায়নি, এটা নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই, কিন্তু বাংলাদেশ নিয়ে ওই জন্য আমি বলছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আমার ব্যক্তিগত মত, যে প্রশ্নটা করেছেন এবং ট্রাম্প যেভাবে পাস অন করলে মোদির দিকে, কেউ আমরা ভুল ইন্টারপ্রেট করেছে, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন উল্লাস করছে অ্যাজ ইফ বাংলাদেশকে দেখভাল করার দায়িত্ব মোদিকে দিয়েছেন। উনি প্রশ্নটা পাস করেছেন, বাংলাদেশ নিয়ে জানতে চেয়েছেন, উনি ডিপ স্টেট নিয়ে ক্যাটাগরিক্যালি ডিনাই করেছেন। ডিপ স্টেট যেখানে বাইডেনকে চুল পরিমাণ ছাড় দেন না, ট্রাম্প কিন্তু ডিপ স্টেটের যেই নোশনের কথা একদিন ইন্ডিয়ান মিডিয়া এই প্রোপাগান্ডাটা চালাচ্ছিল, সেটাকে ডিনাই করে দিলেন। তো দুদিক থেকেই তো, একদিকে হলো আপনি ইন্টেনশনালি তাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করছেন, এলেক্স সোরসের ব্যাপারে জিজ্ঞেস করছেন, এবং দুটা জায়গাতে কিন্তু সর্ট অফ আপনাকে তিনি ডিনাই করে দিলেন, ডিনাই করে বুঝিয়ে দিলেন। আপনার সে প্রশ্নের উত্তরে স্ট্রেট ফিরে আসি, যে বাইডেন চলে গেছেন বলে ডক্টর ইউনুসের সাথে আমেরিকা বা হোয়াইট হাউসের সম্পর্কের বিশাল গুণগত পরিবর্তন হবে, এটা ভাবার কোনো কারণ নেই। আর এটা কারণ নেই কি, কাউন্টার একটা যুক্তি হচ্ছে, দেখেন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী যে পলিটিক্যাল একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, পাশের বড় দেশ ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ের মধ্যে আমরা ঢুকে গেছি, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমরা দেখছি এর মধ্যে চীন কিন্তু যথেষ্ট উদ্যোগী, এবং জিওপলিটিক্যালি বাংলাদেশকে ঘিরে যে ইন্দো প্যাসিফিকে যে রাইভেলরি, সেখানে কিন্তু বাংলাদেশ ঢুকে পড়েছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। এখন এই ইন্ডিয়ার ভ্যাকুয়াম, চীন যেভাবে বাংলাদেশে বিজনেস, ইনফ্রাস্ট্রাকচার এবং হেলথ সেক্টরের নতুন ইনিশিয়েটিভের কথা আমরা শুনছি, তো সেখানে আপনি ভারতের সাথে ভারত দূরত্ব তৈরি করলো, যুক্তরাষ্ট্র দূরত্ব তৈরি করলো, তো চীনের ইনরোডসটা আরও স্ট্রঙ্গার হবে। এবং চীনের সাথে সাথে যদি মিলে সেখানে টার্কি হতে পারে, পাকিস্তান হতে পারে, এই অপশনগুলো আছে। কাজেই আমি মনে করি না খুব প্র্যাগমেটিক যদি হন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখনই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে ফেলবেন, এবং আমেরিকান ইন্টারেস্ট এমন কোনো কিছু করেননি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এত হার্ড লাইনে চলে যাবেন, অন্তত আমি সেটা এই মুহূর্তে মনে করছি না। এবার অন্য একটা প্রসঙ্গে আসি, যে ভারতে আশ্রয় গ্রহণের পর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরাতে বারবার দাবি জানানো হয়েছে, কিন্তু এই বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? দেখুন, আমরা দলাই লামার কথা জানি, তারপর আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আফগান লিডার, তিনিও ভারতে কিন্তু আশ্রয় নিয়েছিলেন। এখন যেই আলোচনাটা আমাদের দেশের বাইরে তো বটেই, যত 15 বছরে যে রিলেশনশিপটা বাংলাদেশের সাথে ভারতের ছিল, কংগ্রেস আমল দিয়ে শুরু হয়েছিল, যেটা কন্টিনিউটি বা মোমেন্টাম অনেক বেশি ছিল বিজেপি 2014-তে ক্ষমতায় আসার পর। ঠিক একইভাবে একটু সমালোচনা করি, বিএনপির জায়গায় ফিরে আসি, যখন কংগ্রেসের পতন হলো, বিজেপি হলো, বিএনপি মনে করেছিল সম্পর্কটা ভালো হবে না, কারণ এটা একটা ভুল হিসাব। একটু আগে যে বললাম, ইন্টারন্যাশনাল রিলেশন কিন্তু লাভ ক্ষতি নিরেখে চলে। আপনি যদি ভালো ডিল করেন, ভালো হোমওয়ার্ক করেন, বড় দেশ তো বটেই, সেখানে প্রেস করে অনেক কিছু নিতে পারে, যেটা ভারত পেরেছে, আমরা পারিনি। এটা আমাদের ব্যর্থতা, আমাদের দায়। কারণ আমরা চেয়েছি ক্ষমতা সুসংহত করতে, আর তারা চেয়েছে নিরাপত্তা বলুন, ট্রানজিট বলুন, ব্যবসা বলুন, তার স্বার্থটা সে নিয়ে গেছে। তো সেই জায়গাতে আমি মনে করি আপনি যে কথাটা বলছিলেন যে ভারত সাড়া দিচ্ছে না কেন, কারণ ভারত তার এই বন্ধুকে যদি অ্যাবান্ডন করে, তার গ্লোবাল অ্যারেনাতে তার লিডারশিপ নিয়ে প্রশ্ন উঠবে। কারণ হাসিনা সরকার তো 15 বছর তাকে অনেক কিছু দিয়েছে,
এবং সেটা আনইন্টারাপ্টেডলি দিয়ে গেছে। তো সে জায়গায় সে চাইবে যে যত কিছুই আমরা করি সেটা কি কৃতজ্ঞতা প্রকাশ করা সেটা হচ্ছে? কৃতজ্ঞতা বলবো না, বন্ধু, বড় রাষ্ট্র, তার উপর ছায়া, এই ছায়াটা সে ছড়াবে বলে আমি আপাতত মনে করি না। এবং জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দিয়ে একটা কথা এখানে শেষ করি আমার বক্তব্যটা। এখন ভারত এসে আশ্রয় নিয়েছে, আমরা রেড কর্নার নোটিশ জারি করেছি, এক্সট্রাডাইট করতে বলেছি, এক্সট্রাডাইটটা বাইল্যাটারাল, এখানে ইন্টারন্যাশনাল কোনো মেকানিজম নেই। এখন অনেকে ইউনিভার্সাল জুরিসডিকশন প্র্যাকটিস করার কথা বলেন। ভারত তো কনভেনশন এগেইনস্ট টর্চারের প্রোটোকলস রেটিফাই করেনি, কাজে ইউনিভার্সাল ডিক্লারেশনের প্রভিশনটা এখানে খাটবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্ডিয়া রোম স্ট্যাটিউটের পার্ট না, তাহলে আইসিসিতেও তাকে নিতে পারবেন না। তো মোটা দাগে আমার কাছে খুব একটা মনে হচ্ছে না ইন্টারন্যাশনাল কোনো মেকানিজম, এবং বাইল্যাটারাল তো বটেই, ফেরত আনার যে আশাটা আমরা করছি হয়তো আমরা পুশ করে যাব। আপনার কাছে আবারও আসবো, খুব একটা সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। প্রফেসর শহীদুজ্জামান, আপনার কাছে এই মুহূর্তে একটু জানতে চাই, আন্তর্জাতিক রাজনীতিতে সাম্প্রতিক সময়ে অনেক কিছুই ঘটতে আমরা দেখেছি, বিশেষ করে কৌশলগত ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ কিভাবে চীন, পার্শ্ববর্তী দেশ ভারত, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক রক্ষা করতে পারবে? ধন্যবাদ। যে প্রক্রিয়াটা এত 15 বছর ধরে চলে এসেছিল সেটা অ্যাপিসমেন্ট পলিসি ছিল, যার ফলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে হ্যাবিচুয়াল ওবিডিয়েন্স বা হ্যাবিচুয়েটেড, এমনকি সামরিক বাহিনীরও কর্তৃত্ব কোনো জিওপলিটিক্যাল অবজেক্টিভ সামনে রেখে তাদের কোনো কার্যকর যুদ্ধ প্রস্তুতিও ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপিসমেন্টের যে পলিসি, যার কারণে এখনো হ্যাবিচুয়াল ওবিডিয়েন্সের কারণে কোনো ইনিশিয়েটিভ নিতে পারছে না। এখন যেটা আমাদেরকে আন্তর্জাতিক ক্ষেত্রে ধরে নিতে হবে, প্রথমত ভারতকে তোষামোদ নীতি বা ভারতের সাথে সম্পর্কর ক্ষেত্রে যে একটা তাকে বারবার পাশ কাটিয়ে যাওয়া, এই পথে না যেয়ে সরাসরি ভারতকে এক্সপোজ করে দেয়া পথ বেছে নেওয়াটা হচ্ছে এই হ্যাবিচুয়াল ওবিডিয়েন্সের পথ থেকে বের হয়ে আসা। অর্থাৎ অ্যাপিসমেন্ট পলিসি থেকে সত্যিকার আমরা অনেকাংশেই বের হয়ে আসছি, কিন্তু এরপরও বলা যায় এখন ভারতকে সরাসরি ব্লেম করতে হবে, এবং সেই ব্লেমের মাত্রাকে যদি কার্যকর করতে হয়, চীনের সাথে আমাদের সম্পর্কের মাত্রাটা অনেকাংশেই এখনই সময়, সবচেয়ে কার্যকর সময় বৃদ্ধি করা। একটা জিনিস আমার বারবার খুবই কঠিন, অপ্রস্তুত মনে হচ্ছে যে কেন চীনের সাথে এখন পর্যন্ত আমরা তিস্তা প্রজেক্টে ফাইনাল চুক্তি সই করছি না, আবার 1 বছর কেন ডিলে করে দেয়া হয়েছে। আমার মনে হয় এখানে একটা অদৃশ্য হাত কাজ করছে, যা কিনা ওই জনমত সংগ্রহ করা, তারপর পর্যবেক্ষণ করা মানুষের উপর কি এফেক্ট হবে, এগুলো জাস্ট সিলি অ্যাবসলিউটলি এক্সকিউজেস। আমার মনে হয় যেটা যে চীনকে সরাসরি এখন আমাদের সম্পর্কের ক্ষেত্রে অবস্থান দিতে হবে। প্রথমত তিস্তা ব্যারেজ, দ্বিতীয়ত বে অফ বেঙ্গলে চীনের উপস্থিতি আমাদের ও চীনকে, যেমন ধরেন এই যে রামপাল প্রজেক্ট, এটা অবিলম্বে ক্লোজ ডাউন করা উচিত, কারণ মারাত্মক পরিবেশগত ক্ষতি হচ্ছে। অনেক ধন্যবাদ। কিন্তু এই যে ভারতের ধন্যবাদ প্রফেসর শহীদুজ্জামান, অনেক ধন্যবাদ। রাহিদ এজাজ, আমরা ছোট্ট 30 সেকেন্ডে একটু আপনার কাছে জানতে চাই, অপারেশন ডেভিল হার্ট চলছে, আসলে কাদেরকে এখানে গ্রেফতার করা হচ্ছে এই বিষয়ে আপনার কাছে তথ্য রয়েছে কিনা? পাশাপাশি একটু জানতে চাই যে এতে করে কি মব জাস্টিস বা চুরি ডাকাতির মতো যে ঘটনাগুলো, এগুলো কি বন্ধ হচ্ছে কিনা বা হবে কিনা? দেখুন, 30 সেকেন্ড। আপনার তো মনে আছে গাজীপুরে 7 ফেব্রুয়ারি যে আকমম মোজাম্মেল সাহেবের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইনিশিয়ালি মনে হয়েছে আসলে হামলা, পরে দেখা গেছে ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে, এবং ওই ঘটনার ঘোষণায় চোর ডাকাত, এটা তো 5 আগস্টের পর থেকে ঘটছে। এবং আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যেটা দেখছি, মোটামুটি এই ডেভিল হান্টের নামে যে অ্যারেস্টগুলো হচ্ছে, সেই অ্যারেস্টের বড় অংশই কিন্তু মূলত বিরোধী দল, বা এই অভিযোগটা কিন্তু আমরা পাচ্ছি মাঠ থেকে। তো সে জায়গায় মব জাস্টিস বন্ধ হওয়া বা এই যে রাহাজানি বা ডাকাতি, সেটাতে কতটা সাফল্য পাওয়া যাচ্ছে এটা নিয়ে আমাদের এখন সময় হয়তো সময় বলে দিবে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শহীদুজ্জামান, ধন্যবাদ রাহিদ এজাজ, এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।